বাপের বাড়ি থেকে বাড়ি আসার পরে দুদিন কোনো ব্লগ আপলোড করিনি। সবাই মেসেজ করছো দিদিভাই ঠিকঠাক করে ব্লগ দিচ্ছ না কেন। তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা মানে তোমাদেরকে বলবো আর কি। তো ভিডিওটা দেখতে থাকো। আর এটা হচ্ছে আমাদের গোপুসোনা। তো আমি বাপের বাড়ি যাওয়ার আগে গোপুসোনাকে দিদিভাইয়ের কাছে দিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে দিদিভাইয়ের ঠাকুর ঘর। দিদিভাইয়ের ঠাকুর ঘর থেকে আর কি গোপুকে নিয়ে নিচে আনলাম। আর আমার দিদামণি তো আগাগোড়াই জানো যে গপুর সেবা দিতেও ভীষণ ভালোবাসে। মানে নিজের একটা ছোট ভাই বোন থাকলে যেমনভাবে যত্ন করে ও তেমনভাবেই আর কি গপুকে যত্ন করে, গপুকে ভীষণ কেয়ার করে। মাঝে মধ্যে বাচ্চা মানুষ তো ওই তখন হয়তো একটুখানি মা তুমি আজকে পুজোটা করে দাও, কিন্তু প্রত্যেকটা মানে এত ভক্তি সহকারে করে, মালা গাঁথা থেকে শুরু করে খেতে দেওয়া থেকে শুরু করে। মানে মাঝে মাঝে এরকমও হয় যে ধরো কোনো মিষ্টি টিষ্টি হয়তো এনে, আমাদের ফ্রিজটা তো ধরো মাছ মাংস সমস্ত কিছুই রাখা হয়, ওই জন্য ফ্রিজে রাখা সমস্ত জিনিস তেমনভাবে আমি গোপালকে দিই না। একমাত্র ফ্রিজটা ডিপ ক্লিন করার পরে যদি ফ্রিজের মধ্যে কিছু না রাখি, মানে হয়তো ভিতরের দিকে এক সাইডে ডিপের মধ্যে রাখলাম, তাহলে এই দিকটা বাইরের দিকটাতে হয়তো কিছু রাখলাম, তখনই আমি গোপুকে দিই সেগুলো। তো আমার মেয়ে সেক্ষেত্রে ওর প্রবলেম, মানে ও ভীষণ এইসব বিষয়গুলোকে এত ছোট বয়সে যে বুঝে গেছে আর মানতে পারে, এটাই একটা ভালো। তো গোপুসোনাকে খুব সুন্দর করে দেখো আমার মেয়ে ওর বিছানাটাকে সেট আপ করে দিল। তারপরে ওর ইচ্ছা হচ্ছিল যে একটুখানি গাছে অনেক টমেটো হয়েছে, মানে আমাদের যে মেন গেটটা সেই গেটটার কাছে একটা টমেটো গাছ হয়েছে। আর ছোটো থেকে টমেটো গাছটা দেখবে টমেটো গাছ এমন একটা গাছ না যেটাতে তোমাকে ফল দেবেই দেবে। তো প্রচুর টমেটো ধরেছে। এখন তো টমেটোর একদমই দাম নেই, মাত্র 8-10 টাকা কিলোতে টমেটো পাওয়া যাচ্ছে। কিন্তু কি বলো তো, গাছে একটা জিনিস হলে তার দেখবে একটা মজাই আলাদা। সেটা যতই কম দামি ফল হোক না কেন, বেশি দামি হোক না কেন, সেটা আমার মনে হয় যেন ম্যাটার করে না। মানে বাড়িতে হয়েছে, গাছে হয়েছে, মানে ভীষণ একটা আলাদা রকম ব্যাপার। তো আমার মেয়ে আজকে নাকি এটাকে বলেছে আমাকে ভাতে দিয়ে দিবা, ভাতে সিদ্ধ আমি খাবো। কাঁচা টমেটো সিদ্ধ কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেকেই হয়তো জানো না কাঁচা টমেটো খাওয়া যায়। কাঁচা টমেটো আর পাকা টমেটোর টেস্টের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে কাঁচা টমেটোটা বেশি টক, আর পেকে গেলে টমেটোটা অনেকটাই টকটা কমে যায়। মানে যতটা কাঁচা টমেটোর টক থাকে পাকা টমেটোর কিন্তু ততটা টক থাকে না। তো আজকে দেখো তোমার সকালে খাচ্ছি লুচি আর ছোলার ডাল। আমি আর আমার মেয়ে দুজন মিলে খাবার নিয়ে বসে পড়েছি। তো সকালে খাওয়া দাওয়া করে আজকে এক জায়গায় যাব, মানে মানে আমার মানে ডক্টর দেখিয়েছিলাম আর কি। তো ডক্টর আমাকে অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে, সেই ব্লাড টেস্টটা করতেই আজকে লালদিঘিতে যাব। আমাদের বহরমপুরে তো সমস্ত কিছুই লালদিঘির ওই সাইডটাতে তোমরা জানো। তো এমএল তোমার জৈন বলে একটা জায়গা আছে। আর এখনকার ডক্টরদের কি জানো তো, মানে ওরা একটা জায়গা সাজেস্ট করে দেবে যে সেখান থেকেই তোমাকে করতে হবে। মানে একটা না, ওরা 3-4টে জায়গা বলবে, তার মধ্যে থেকেই তোমাদেরকে করতে হবে। অন্য জায়গা থেকে করলে রিপোর্ট দেখবে না। মানে এখানে হয়তো কমিশনের কোনো ব্যাপার আছে, আমি এগুলো সত্যি বুঝি না। তো ওয়েটিং মানে রুমে অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে আমাকে ডাকলো। মানে খুব একটা টাইম বসে থাকিনি, ব্লাডটা তাড়াতাড়ি নিয়েছিল। আর আমাকে মোটামুটি প্রায় 20-22 রকমেরও বেশি ব্লাড টেস্ট দিয়েছিল, যেখানে আমার প্রায় খরচ পড়েছিল 7,000 টাকা মতো। এত ব্লাড টেস্ট দিয়েছে না, আমি মানে যাই হোক হয়তো আমার কোনো সমস্যা দেখেছে, তার জন্যই এত রকম ব্লাড টেস্ট দিয়েছে। তো আমার রক্ত নেওয়ার পরেও হাত থেকে রক্ত বেরোচ্ছিল, এরকম হয় না কোনো দিন, হাতটাও একটু পুড়ে গেছে। তো আমার মেয়ে বলছে মা তোমার ভয় লাগছে না? আমি বলছি ভয় নিয়ে আর কি করব বল, কারণ আমাদের মতো মানুষের জীবনে আমরা কখনো কারোর সাহায্য আশা করতে পারি না। মানে সেটা অ্যাকচুয়ালি আমাদের একটা বোকামি বলতে পারো, যে আমরা যত তাড়াতাড়ি মেনে নেব যে হ্যাঁ আমরা একাই 100, সেটাই আমাদের জন্য পারফেক্ট হবে। কারোর পথে বসে থাকা যে কেউ আসবে তোমাকে হেল্প করবে, কি কেউ তোমাকে সাহায্য করবে, তোমার অসুস্থতায় পাশে আসবে, মানে এটা আমাদের একটা স্বপ্ন বলতে পারো। মানে সেটা যেই হোক না কেন। তো নিজের যেহেতু অসুখ নিজেকেই সারাতে হবে, তাছাড়া আর কিছু করার উপায় নেই। আর হাজব্যান্ড তো থাকে না, যে সে থাকলে হয়তো ওই মানুষটার থাকলে হয়তো আর কোনো মানুষকেই দরকার হয় না। তো যাই হোক বাড়ি আসলাম, বাড়ি এসে আমার মেয়ে দেখো আমাকে বলছে মা তুমি তো মানে ব্লাড দিলে, তো তেমন হিসাবে দিইনি, তবুও বলছে কি মা তুমি একটু ফ্রুট মানে ফল খাও, তাহলে দেখো তোমার শরীরটা একটু ভালো লাগবে। কত কেয়ারিং মেয়ে আমার দেখো। তো তারপরে দেখো অ্যাপেলটা কেটেছে আর আমাকে বলছে মা দেখো তুমি বাজার থেকে এত সুন্দর বেশি দাম দিয়ে আপেল কিনলে, তাও আপেলটার ভিতরে কেমন পচা। মানে কিছু কিছু মানুষও হয় এরকম, জানো, ওপরটা থেকে যতই সুন্দর লাগুক ভিতরটা তাদের এরকমই পচা। মানে উপর থেকে তোমাকে এত ভালোবাসবে, এত কিছু করবে, কিন্তু ভিতরে তোমার জন্য মানে জায়গাটা একদমই ঠিক এই রকম অ্যাপেলের মতো।
তো যাই হোক, সব সময় সব মানুষ সমান হয় না, কিছু মানুষের মুখমিষ্টি থাকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো ওই আপেলটা পচা হওয়ার পরে আমার মেয়ে দেখো এখানে আমার জন্য ফল বানিয়ে এনেছে, কিছুটা মৌসুমি লেবু, তারপরে হচ্ছে কমলা লেবু, একটু আপেল, আর মাঝখানে আবার একটা কুলও দিয়েছে। কুলটা দিলে নাকি দেখতে সুন্দর লাগছে, তো সেই জন্য কুল দিয়েছে। তো আমি একটুখানি রেস্ট করলাম, মানে বাড়ি এসে না কেমন জানি না মাথাটার মধ্যে একটু ঘুরছিল, আর এমনিতেই আমার প্রেশারটা সবসময় লো থাকে। এখন তো চলো তাও ভগবানের আশীর্বাদে আমার প্রেশারটা লো থাকলেও মানে খুব কম, মানে একদম সবসময় ঠিকঠাক প্রেশার থাকে, হয়তো একটু কম থাকে। আর যেহেতু শরীরে তোমার রক্তটা কম, সেই জন্য খুব দুর্বল দুর্বল একটা সবসময় ব্যাপার কাজ করে, মানে মনের জোরে সমস্ত কিছু করি বলি না, সেই রকমই। তো তোমাদের দাদাভাই বলছিল যে আমি কি তাহলে বাড়ি চলে যাব এখন। তো আমি দেখলাম দেখো আমাদের তো ফৌজিদের জানোই যে সময়সীমা একদমই নিজের হাতে বাঁধা, যে যদি একটা মাস ছুটি বেশি করে কাটিয়ে নেয় কি তাড়াতাড়ি কাটিয়ে নেয়, পরের মাসটা তার আবার আসতে হয়তো যেখানে 3-4 মাসে আসে সেখানে হয়তো 7-8 মাসে আসবে। তো সেটাও তো ভালো লাগে না, না কাছে কাছে একটু ঘন ঘন এসে পড়লে। আমার সব থেকে একটা জিনিস ফৌজিদের আমার খুব মানে কি বলবো, আমার খুবই ইচ্ছা করে যে ওদের ছুটিটা যদি আর 1 মাস বাড়িয়ে দিত তাহলে হয়তো খুব ভালো হতো, কিন্তু কেন যে সরকার এই জিনিসটা করে না আমি বুঝি না। যতগুলো রবিবারে একটা স্কুল শিক্ষক যত ছুটি পায় তার যদি মানে 3 ভাগের কি বলবো, মানে 3 ভাগের 2 ভাগ ছুটিটাও যদি আমাদের এদেরকে দিত না খুব ভালো হতো। আর এদের ছুটি বলতে কি বলো তো, পার্মানেন্ট ফোর্সে যারা চাকরি করে তাদের 2 মাসের ছুটিটা ইএল থাকে, যেটা পুরোপুরি 30 দিন করে হয়, আর বাদবাকি সিএল থাকে। সিএলটা তুমি যে সময়ে আসবা সেই সময়ের উপর ডিপেন্ড করে, কোনো দিন তোমার 18 দিনও হতে পারে, আবার হয়তো পুজো টুজো অকেশনের দিকে আসলে 20-25 দিনও হয়ে যেতে পারে। এটা হচ্ছে তোমার ভাগ্যের উপর ডিপেন্ড করে। আর আরেকটা কথা হচ্ছে, যদি তোমার হাজব্যান্ডের পোস্টিং অনেকটা দূরে থাকে, মানে যাতায়াতের ধরো টাইমটা লাগে, অনেকের ক্ষেত্রে অনেকে তো এতটাই দূরে থাকে যাওয়া আসার ক্ষেত্রে 3 দিন লেগে যায়, সেখানে ধরো ওদের যাওয়া আসার জন্যই 5টা দিন নষ্ট হয়ে যায়। 30 দিনের ছুটি হলে হয়তো বাড়িতে খুব বেশি হলে 25টা দিন কি 26টা দিন হয়তো থাকতে পারে। তো আজকে আসার সময় বাজার থেকে মাছের ডিম এনেছিলাম, অনেকটা পরিমাণে ডিম এনেছিলাম। তো মেয়ে আজকে বলেছে মা পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজা করো, বেশ খেতে ভালো লাগে মাছের ডিমটা, একটু বেসন দিয়ে দিলে নরম হয়, কিন্তু আমার আবার বেসন দিলে মনে হয় স্বাদ কমে যায়। কিন্তু বেসনের পরিমাণটা তোমরা খুব অল্প করে দেবে, মানে মোটামুটি 200 গ্রাম ডিম দিলে তার মধ্যে 25 গ্রাম যদি বেসন অ্যাড করো না, ডিমের বড়াটা ভীষণ নরম হবে আর টেস্টিও হবে খেতে। তাই বলে যদি ডিমের বড়ার মধ্যে মানে 200 ডিমের বড়ার মধ্যে 100 বেসন দিয়ে দাও তাহলে কিন্তু সেই ডিমের টেস্টটা তোমরা পাবে না। অনেকে শক্ত শক্ত বলে ডিমের বড়াটা পছন্দ করে না, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো তারপরে আমি ভাবলাম যে আজকে পায়ের গোড়ালিটা না একটু বেশ ভালো করে পায়ের তলাটা পরিষ্কার করি। তো যেমন করে আর কি পেনিকিওর করে সেরকমই গরম জল, একটুখানি শ্যাম্পু, লেবু, সোডা সমস্ত কিছু দিয়ে দেখো পাটাকে ভিজিয়ে রেখেছি। আমার মেয়েও চলে এসছে, মানে মা করছে মানে আমাকেও করতে হবে। তো এরকম করে তোমরা বাড়িতে করতে পারো মাঝে মধ্যেই। দেখো আমি যখন শ্বশুর বাড়িতে থাকতাম তখন কিন্তু আমার পা ফাটার সমস্যাটা ভীষণ ছিল, মানে গোড়ালি এতটা ফেটে যেত কি বলবো, কিন্তু এখন আর সেই সমস্যাটা হয় না, কারণ এখন তো আর মাটিতে তেমনভাবে ধরো চলাফেরা করা হয় না। ওখানে থাকলে ধরো সবসময় মাটিতে চলাফেরা করা হয়, তো মাটির সাথে সংস্পর্শ থাকলে পাটা একটু ফাটবে। অনেকের দেখবে জুতো পরে হয়তো ঘর বারান্দাতে ঘোরে, তো আমাদের ওই বাড়িতে না ওটা অ্যালাউ নেই, মানে ওটা পছন্দ করে না, তো সেই জন্যই একটু পাটা ফাটা থাকতো। আর এখানে ধরো ঘরের মধ্যে তো ওই জন্য অতটা কিছু হয় না। তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। পরের দিন আমি মনে মনে ভাবলাম যে আচারটা তো বানিয়ে রেখেছি, অনেক কয়েকদিন হয়ে গেল। আচার বানানোর পরে মানে মোটামুটি 5-6 দিন মতো যদি ভালো করে তোমরা রোদে দাও তাহলে আচারটা কিন্তু নষ্ট হওয়ার ভয় থাকে না। আর আমি এই আচারটা এতটাই মানে ভালো করে বানিয়েছি যে এটা 2 বছর রেখেও তুমি খেতে পারবে, মানে কোনো প্রবলেম হবে না। তো আচারে যে মশলাটা দেয় সেটা হচ্ছে 5 ফোড়ন, আর তার সাথে অল্প কটা সর্ষে তোমরা দেবে, মানে মিডিয়াম করে সর্ষে দিয়ে একটা শুকনো খোলাতে শুকনো লঙ্কা আর সর্ষে আর এই 5 ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেবে। আর আমার কাছে যেহেতু শিলনোড়া নেই এই মুহূর্তে, তো এটাকে তো ভাঙতে হবে, কিছু করার নেই। তো আমি এইভাবেই এটাকে ভাঙছি, মানে রুটিবেলা যে বেল্লাটা আছে আর মচমচে হয়ে গেছে, তো গরম গরম যেহেতু ভেজেছি, তো একটুখানি চাপ দিলেই কিন্তু দেখো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম যে মশলা মাখিয়ে কাচের বয়ানে এটাকে ভরে রেখে দেবো। কাচের বয়ানে রেখে দিলে ধরো এখন আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। আগের বছর যে কুলের আচারটা করেছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে অল্প একটুখানি পরিমাণে ছিল,
তো সেটা খেয়ে শেষ করে কৌটোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আজকে নতুন আচারটাকে ভরবো। আচার বানানোর পরে কিন্তু আচারে হাত বেশি না দেওয়াই ভালো, হাত দিলে জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তারপরে ধরো মেয়েদের অনেক রকম প্রবলেম থাকে, সেই সব প্রবলেমগুলোর দিনেও কিন্তু আচারে হাত দেওয়া যায় না। এটা কিন্তু সত্যি কথা একদম। আমরা হয়তো অনেকে কুসংস্কার বলে ভাবতে পারি, একদমই না। মানে মেয়েদের যখন আর কি মেন্সটা হয় তখন কিন্তু আচার, কোনো বড়ি এইসব জিনিসে হাত দিলে না সেই সব জিনিসগুলো খুব একটা বেশি দিন মানে ভালো থাকে না। এটা আর কি আমার নিজস্ব একটা মত বলতে পারো। তো দেখো খুব সুন্দর করে এটা ভেঙে নিলাম। এবার এর মধ্যে বেশ ভালো করে আচারটাকে নিয়ে মিশিয়ে দেব। তো ওই দিক থেকে আচারের গামলাটা নিয়ে চলে আসলাম আর মশলাটা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। আর একটা খুন্তি নিয়ে নেব, এটাতে একদমই হাত দেব না। হাত দিলে ভালো মাখানো যেত, কিন্তু হাত দিলে আচার নষ্ট হয়ে যায়, এটা আমার মাও বলে, আবার এর আগে অনেকবার তোমরাও ভিডিওতে আমাকে বলেছো। তো আচারে মশলা মাখিয়ে বেশ ভালো করে যে কাচের কন্টেনারটা ছিল ওটার মধ্যে ভরেছি। তো এখন দেখো এই আগের দিন মাছের ডিম রান্না করেছিলাম আর আজকেও মাছের ডিম অনেকটা রয়ে গেছে। মানে কি আমি আগের দিন অনেকটা ডিম এনেছিলাম 400 গ্রাম মতো, তো সবটা রান্না করিনি একদিনে। তো আজকে যে ডিমটা করব সেটা একটুখানি জলে লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আলু দিয়ে ডিমের এই রেসিপিটা তোমরা যারা খাওনি একবার হলে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। এর মধ্যে 2 চামচ মতো বেসন দেবে, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যেমন করে ডিমের বড়া বানায় ওরকম করে, আমি কিন্তু গোল গোল করে জিনিসটাকে ভাজিনি, আমি একবারে ওটাকে ঢেলে দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে যেমন নর্মালি মশলা আর কি, ডিমের ঝোল কিংবা সয়াবিনের তরকারি যেমন করে রান্না হয় রুটিন যে মশলাটা থাকে, জিরে আদা রসুন একটু পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করবে, দেখবে বেশ ভালো লাগবে খেতে। আর আজকে হচ্ছে বর্ষাকালে তো ধরো মাছের ডিম পাওয়াই যায়, কিন্তু এখনও ধরো মাছের ডিম প্রায় শুরু হয়েই গেছে, এখন প্রথম প্রথম তো ওই জন্য ডিমটা খেতে বেশ ভালো লাগবে। আর ওই যে গাছ থেকে কাঁচা টমেটো তুলেছিল সেই টমেটোটাই এখন ভালো করে লবণ আর তেল দিয়ে আমার মেয়েকে মেখে দিচ্ছি। এটা ভাতে পেলে ওরা একদম ভীষণ খুশি, মানে এত টকটক একটা ব্যাপার লাগে না। যারা কাঁচা টমেটো খাওনি তারা সত্যি একবার খেয়ে দেখো, কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল আর হচ্ছে এই কাঁচা টমেটো ভাতে, আমার তো ভীষণ প্রিয় একটা খাবার, মানে খুবই ভালো লাগে খেতে। আজকে দুটো রান্নাই পছন্দসই হয়েছে। এখন আর তেমনভাবে অনেক কিছু রান্না করা হয় না, কারণ ভালো লাগে না। ওই মনে হয় একার জন্য কি রান্না করব, আর নিজের শরীরটা ঠিকঠাকভাবে জুত না দিলে আর কিছুই ভালো লাগে না। তো মাছের ডিমের যে ঝোলটা করেছিলাম সেটা আজকে আমরা খুব ঝাল খাই, তো মানে আমি আর আমার মেয়ে দুজনাই একটু ঝাল পছন্দ করি। আর আজকে আমার ঘরে জানো তো লঙ্কা ছিল না, সেই জন্য আমি এর মধ্যে কয়েকটা গোলমরিচ দিয়েছিলাম। তো গোলমরিচের ঝাল একরকম আর লঙ্কার ঝাল একরকম, তো ওই জন্য আমার একটু খুব একটা ভালো লাগছিল না, মনে হচ্ছিল একটু ঝাল ঝাল হলে ভালো লাগতো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে।